সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সেনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটাও দাম্পত্য সম্পর্কের ব্যাপারে। সেটা হচ্ছে যে যখন আমাদের সম্পর্কের মধ্যে মনোমালিন্য হয় তখন মনে হয় যেন আমরা একেবারেই থাকবো না, কেউ একেবারে আমাদের ভীষণ ঝগড়াঝাটি হয়েছে, আমরা ঠিক করি যে আমরা থাকবো না কেউ কারোর সাথে, আবার দেখা যাচ্ছে কেউ কাউকে ছাড়া থাকতেও পারছি না। এই যে আমরা একবার ছুটে যেতে চাচ্ছি দুজনের কাছ থেকে, আবার যে আমরা থেকে যাচ্ছি, এটা কেন হয়? মানে এটা নিয়ে মনোবিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছেন। তো আমি একটু আমার কাজের অভিজ্ঞতা থেকে বলবো যে আমি একেবারেই খুব যারা দারিদ্র্য সীমার নিচে তাদের সঙ্গে কাজ করেছি এবং তাদের কাছে আমি দেখতাম, তাদের কাছে অনেক ভায়োলেন্সের গল্প শুনতাম, যে কিছুদিন হয়তো ভালো থাকে আবার ভায়োলেন্স হয় এবং তাদের নানান শরীরে অনেক রকম আঘাত নিয়ে আমার কাছে আসতেন এবং সেই আঘাত দেখে আমি ভীষণ চমকে যেতাম। তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম একজনকে যে আপনার শরীরে এত আঘাত, এত এত চিহ্ন আঘাতের, তারপরেও যে আপনি থাকছেন, কেন থাকছেন? সো উনি একটা উত্তর দিয়েছিলেন আমাকে, সেটা হচ্ছে যে আপা, যখন মারে তখন তো কষ্ট হয়, কিন্তু যখন মারে তখন তো ধরে মারে, গায়ে হাত দিয়ে তারপর মারে। কেন জানি মনে হয় যে একটু তো আমাকে ধরেছে যে, তখন কিন্তু ধরার সেই একটা আমার ভেতরে যে একটা আনন্দ হয় যে আমার গায়ে হাত দিয়ে মারছে, এত কষ্ট দিচ্ছে, কিন্তু বলছে যে আপা একটু তো ধরে, তখন তো একটু ধরে, তখন সেই ধরাটাও ভালো লাগে, তখন সেই ধরাটাও মনের মধ্যে থেকে যায়। তো এটা খুব নিষ্ঠুর লেগেছে শুনতে আমার, যে কষ্ট দিয়ে ধরছে কিন্তু তারপরেও কেন ভদ্রমহিলা বলছেন যে তারপরেও ভালো লাগছে। তো পরবর্তীতে যখন আমরা প্রশিক্ষণ নিয়েছি, আমরা যার থিওরিটা ফলো করি, এরিক বার্ন বলেছেন যে মানুষ সবসময় স্টিমুলেশন চায়, শুধু মানুষ না, যে কোনো স্তন্যপায়ী প্রাণী তারা একটা স্টিমুলেশন চায়, তারা কিছু দিয়ে উদ্দীপ্ত হতে চায়। তখন এরিক বার্নের কথা হচ্ছে যে আমরা যখন পজিটিভটা পাই না পরস্পরের কাছ থেকে, তখন আমরা নেগেটিভটা অনেক সময় খুঁজি। তো উনি খুব সুন্দর করে বলেছেন, ইফ ইউ কান্ট কিস মি, গিভ মি আ কিক অ্যাট লিস্ট। যদি আমাকে চুমু খেতে না পারো, কিস করতে না পারো, অন্তত কিক করো। একটা কিছু তো হলো, আমাদের দুজনের মধ্যে কিছু একটা ঘটলো, একটা উত্তেজনা সৃষ্টি হলো, তো সেটাই কিন্তু আমাদেরকে বোধহয় বাঁচিয়ে রাখে, বাঁচার একটা খোরাক দেয়। হয়তো বুঝতে আমাদের একটু অসুবিধা হচ্ছে যে কেন এত কষ্ট পেয়েও আমরা তারপরে ওটাকে একটা উত্তেজক হিসাবে আমাদের ভালো লাগছে, সেটা অবশ্য অনেক বেশি গভীরে ঢুকলে হয়তো আরও বোঝা যাবে, কিন্তু আমি এর বেশি আর কথা বাড়াবো না। তো এটাই আজকের আলোচ্য বিষয়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে এসছে তাদের সাথে। একজন হচ্ছে ডাক্তার মোহাম্মদ রাহিনুল ইসলাম। রাহিনুল, স্বাগত। রাহিনুল হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট, আমাদের অনুষ্ঠানে একাধিকবার এসছে। আরেকজন হচ্ছে ইরশাদ জাহান বিথি হচ্ছে এখন কাজ করছে বাংলাদেশে, যদিও কানাডা প্রবাসী, কিন্তু এখন বাংলাদেশে আছে, কাজ করছে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে, এবং ও ওখানে প্রশিক্ষণ নিয়েছে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে, একজন মেন্টাল হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কের উপরে ও ওখানে প্রশিক্ষিত হয়ে ওখানে অনেকদিন ধরে কাজ করছিল এবং আমাদের অনুষ্ঠানে অনেকবার এসছে। তোমাকে স্বাগত বিথি। বিথি একজন সাইকোলজিস্ট। ওকে, সো কে আগে বলবে? তুমি ওকে দেখিয়ে দিচ্ছ। প্রথমত ধন্যবাদ এরকম একটা বিষয় আনার জন্য। তো শুরুতে একটা বলতে চাই যে আমরা যেন কোনো একটা বিষয়ে সাধারণভাবে না দেখি, কারণ এখানে এক একজন মানুষের ক্ষেত্রে পিছনের গল্পটা এক এক রকম হতে পারে, অর্থনৈতিক কারণও থাকতে পারেন। তবে আরেকটা বিষয় যদি রেফারেন্স হিসেবে বলি, উইলিয়াম মিলারের যে থিওরি অনুযায়ী, যে যখন একজন মানুষের সম্পর্কের ক্ষেত্রে একজনের প্রতি দ্বিমুখী একটা আবেগ কাজ করে, যে একই মানুষকে একই সাথে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, একই সাথে প্রচন্ড পরিমাণে ঘৃণাও করেন। যে বিষয়টা এমন হয়, যখন কাছে যান তখন এটা কাজ করে হচ্ছে এই মানুষের সঙ্গে আমি কিভাবে থাকবো, আবার যখন উনি দূরে চলে যাচ্ছেন তখন মনে হয় তাকে ছাড়া কীভাবে আমি থাকবো। এটাকে অবশ্য উনি বর্ণনা করেছেন যে এক ধরনের কি বলা যায়, ভালোবাসার এক ধরনের অসুস্থ ধরনের ভালোবাসা হিসেবে উপস্থাপন করেছেন, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাপ্রোচ অ্যাভয়েডেড কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব। এটাও কিন্তু আসলে অনেকগুলো সম্পর্ককে দীর্ঘদিন বজায় রাখতে সহায়তা করে। এর বাইরে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে অর্থনৈতিক কারণেও কিন্তু একটা ভূমিকা রাখতে পারে, সামাজিক কারণেও ভূমিকা রাখতে পারে। আরও যদি কিছু আমরা যদি তত্ত্ব চিন্তা করি, যে মাজোকিজম বলে একটি বিষয় আছে, কিছু মানুষজন কিন্তু শুধুমাত্র নির্যাতন করতে যেমন পছন্দ করেন, এমন মানুষও যেমন আছেন, সংখ্যায় অনেক কম হলেও এমন মানুষও কিন্তু আছেন যারা কিন্তু নির্যাতিত হয়েও কিন্তু আবার আনন্দও পেতে পারেন, যদি তাদের সংখ্যাটা আবার বলছে অনেক কম। তো যখন আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে আমাদের কাছে সাধারণ মানুষ হিসাবে দেখতে খুব দুর্বোধ্য লাগতে পারে,
যে এত কমপ্লেইন একদম বন্যা বয়ে দিচ্ছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু কমপ্লেইন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আবার মারামারিও করছেন, আবার কিন্তু তাকে ছাড়া চলছেন না। এর সাথে হাত ধরে অবশ্যই আসে যে যদি এর সাথে আবার যদি ব্যক্তিত্বজনিত কোনো ধরনের ইস্যু থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ভূমিকা রাখে। এক কথায় বলতে গেলে মানুষ হিসাবে আমরা যে অনেক জটিল, আমরা যে একই সাথে দুই রকম আবেগ অনুভব করতে পারি এবং তার আচরণটা অনেক ক্ষেত্রে যুক্তি ছাড়া হতে পারে, তার কিন্তু একটা বলা যেতে পারে ক্লাসিক্যাল উদাহরণ হচ্ছে এই ধরনের সম্পর্কগুলোকে মেনটেন করা। আমি যদি সামারি করতে চাই, যেটা এরিক বার্নার যে থিওরি বললেন যে নেগেটিভ একটা স্ট্রোক, এটাও একটা স্ট্রোক, এটাও মানুষের উদ্দীপ্ত করে। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে উনি যন্ত্রণা থেকে আনন্দ পাচ্ছেন, এটাও তাকে সম্পর্ক রাখতে পারে। আবার যদি এটাকে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্ট, মানে আমি আবার চাই আবার চাই, যেমন বাংলাদেশে একটি গানও তো আছে যে ভিতর বলে দ্বিধা, যে গানটা আছে বাহির বলে বিজয় আসুক, এটা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু এই থিওরিটাকে কিন্তু উপস্থাপন করে। এটাও আমাদেরকে আসলে এই ধরনের সম্পর্কগুলোতে অনেক ক্ষেত্রে আটকে রাখে। সেটাই। ও একটা ফোন ছিল, লাইনটা কেটে গেছে, সরি। কিছু অ্যাড করার আছে? না বলে ফেলছি। আমার যে জিনিসটা আমার কাছে লাগে সেটা হচ্ছে যে যখন আমরা একটা রিলেশনে যাই, আসলে এক ধরনের প্যাশনেট লাভ আসলে কাজ করে। হ্যাঁ, স্পেশালি হচ্ছে বেশি হয় আমার কাছে লাগে। সরি, মাঝখানে আবার থামাতে হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, একটু জোরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। ম্যাডাম, হ্যাঁ আমি কষ্টে দেখু আমার অসুস্থতার বিএনডি, দীর্ঘদিন ধরে সাইকিয়াট্রিক ডিজিজ। বিএনডি হচ্ছে ম্যাডাম, আমি যখন মেডিকেল দেই, ওটা দেওয়ার পরে আমি তিলে গেছিলাম, পদ্ধতি আছে তিলে দেওয়া, ওখান থেকে আমি অবস্থা ফিরে এসেছি, ফিরে আসে আমি এত আশ্বস্ত হয়ে গেছিলাম আমার রাস্তায়, আমি পার্লামেন্টে ছিলাম। তারপরে এসে শেষ করে মেট্রিক পাস হলো, 2 বছর 2 বছর মাসে থাকতেছি। আর দ্বিতীয় কথা, আমি এই অবস্থা বের নিয়ে 5টা বড় বড় কোম্পানি ট্রাই করছি আমি কম্পিউটারে। এখন সমস্যা হলো একটা, হচ্ছে কি আমি জানতে চাচ্ছি বিএম যদি ভালো হবে। আমি এক ডাক্তারকে দেখেছি ঢাকায়, উনি আপনার মেন্টালের কাজ করতো। আচ্ছা, ওনার সাথে কথা হচ্ছে, উনি বলছে যে এটা ভালো হবে না। আপনাদের স্থানে কি বলে? আচ্ছা, আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে আসলে ভালো হবে কিনা। আমার 18 আছে, আমার স্ত্রীরা আমি একসাথে থাকি, আমার ছেলে একটা বড় চাকরি করে, আর আমিও শুনেছি আছে সব সত্যি। আমরা আমি ঘটনা চলে আসলাম, আমি 1922 সালে তাকে ছেড়ে দিই। বয়সটা কত এখন? আমার বয়স ম্যাডাম 55। 55? 55। হ্যাঁ, ওকে। আমার ছেলে একটাই। ছেলে আমি 1 বছরের মধ্যে অসুস্থ হয়েছি 5 বার। ছেলে পরীক্ষা বাদ দিয়ে ওখান থেকে এসে আমাকে ভর্তি করে দেয় টিএমএস হিসেবে বগুড়ায়, তারপর আবার যায়। এইভাবে 4টা পরীক্ষা মিস করছে, সেভাবে দিচ্ছে, দিয়ে সে ফার্স্ট ক্লাস হয়েছে। এবং একটা কি ছিল বডি কন্ট্রোলার চাই হয়েছে 15,000 টাকা। আমার প্রশ্ন হলো একটা ম্যাডাম, সেটা হচ্ছে কি দিন হবে কি না। আমাদের দাদার বংশের 2টা পাগল। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে, আমাদের বিরতির সময় হয়ে যায় তো। ডাক্তার সাহেব কিছু প্রশ্ন করতে পারেন, কিছু প্রশ্ন করলে। প্রথমত ধন্যবাদ। আপনি কি আজকে কোনো ওষুধ খেয়েছেন? আজকে ধরো যে ঘন্টাখানেক আগে? আমি এখনো ওষুধ খাই। বুঝতে পেরেছি। যে সকালে খাই 4টা, দুপুরে 2টা, রাত্রে খাই 5টা। আপনার কি কখনো উচ্চ রক্তচাপ অথবা স্ট্রোকের মতন কোনো সমস্যার ইতিহাস আছে?
আপনাকে অনেক ধন্যবাদ। যে আপনাকে অনেক ধন্যবাদ। আর কিছু জানা নেই। আচ্ছা, আপনার সাথে কি কেউ আছেন আপনার পাশে? অসুখ কেউ নাই, আমার স্ত্রী আছে যে আপনার আপনার স্ত্রী কি আমাদের সাথে কথা বলতে পারবেন? আপনার ও ঘুমাচ্ছে? আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কেমন ফিল করছেন? আপনার কি কথা বলতে কষ্ট হচ্ছে? কথা বলতে কষ্ট না ম্যাডাম, আমি খুব মানসিকতার মধ্যে আছে। বাইরে তাই ছেড়ে আচ্ছা আমার ছেড়েছে লাখ টাকা ছেড়েছিল 1 লাখ। আচ্ছা, সেটা ছেড়ে দিয়েছে। আমি ভুল করছি। আমি ইন্টারনেট করতে গেলে 70,000 পাইতাম, সব সময় হয়েছে ম্যাডাম। যেহেতু আমাকে এত কষ্ট দিচ্ছে, পরপর 4 বছর হওয়ার পর আমি নিজেই। আচ্ছা, লাস্ট কবে ডক্টরের কাছে গিয়েছিলেন? লাস্ট বলতে গত সপ্তাহে গিয়েছিলেন। আমার সাথে যাবো। আবার যাবেন সামনে? সামনের মাসে যাবে। আচ্ছা, ওষুধগুলো কি খাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ, ওষুধগুলো আমার মিসেস খাওয়াই দেয়। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের কথা। ঠিক আছে, আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ফোন করার জন্য। খুবই কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমাদের অতিথিরা আলোচনা করবেন, একটু শুনলে ভালো হয়। অনেক ধন্যবাদ আবারও রাহিনুল। আপনার মতো ধন্যবাদ। আমার তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে উনি বলেছেন বিএমডি, যেটাকে আসলে বলা হয় বাইপোলার মুড ডিসঅর্ডার। এটা আসলে 2013 সালের আগে নামে ডাকা হতো, এখনকার নাম হচ্ছে বাইপোলার 1। এটা একটা এমন একটা অবস্থা যেটা দুটো পর্ব থাকে। একটা পর্যায়কে আমরা বলি ম্যানিক পর্ব, যেটা বাংলা অনেক ক্ষেত্রে করা হয়েছে উন্মত্ততা, আর এটি হচ্ছে ডিপ্রেশন। কথা থেকে বোঝা গেছে না এটা সুস্পষ্ট এবং বোঝা যাচ্ছে যে ওনার 4টা এপিসোড হয়েছে। এপিসোড বলতে আমরা বোঝাচ্ছি, হ্যাঁ উনি কিন্তু বলেছেন এর মধ্যে। আর অনসেটটা কবে হচ্ছে জিজ্ঞেস করা? এটা সাধারণত খুব ক্লাসিক্যালি যেটা হয়, সাধারণত ছেলেদের ক্ষেত্রে 20 বছরের দিকে সাধারণত হয়। এটা মহিলাদের ক্ষেত্রে একটু পরের দিকে শুরু হয়। এবং সাধারণত কারো যদি একবার দেখা দেয়, তাদের সাধারণত 25 বছরের মধ্যে কমপক্ষে 10টি এপিসোড হয় যদি আমরা ওষুধপত্র না দিই। এবং ওনার কণ্ঠস্বরের যে ধরনটা দেখে মনে হয়েছে উনি ওষুধ খেয়েছেন, একটু জড়ানো ওষুধ খেয়েছেন কিন্তু উনি এখন ঘুমাননি। এবং ওষুধ এবং রোগের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। আমাদের অভিজ্ঞতা বলে হচ্ছে এটি একটি চিকিৎসাযোগ্য রোগ, কিন্তু নিরাময়যোগ্য রোগ নয়। মানসিক রোগগুলোর মধ্যে এটি একটি অন্যতম রোগ, যেক্ষেত্রে কিন্তু ওষুধ খুব চমৎকার কাজ করে। তো এক্ষেত্রে একটা বড় জটিলতা হয় যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আবার ডিপ্রেশনের পর্যায়টাকে রোগ বলে মনে করি না, বা অনেক ক্ষেত্রে আমরা ওষুধটা ছেড়ে দিই যখন আমরা একদম শতভাগ স্বাভাবিক হয়ে যাই, এবং তখনই কিন্তু আবার এটা ফেরত আসে। এটা একটি খুব চিকিৎসাযোগ্য সমস্যা, যদিও এটা অনেকে ভুল বোঝেন। কারণ যখন আমার ধারণা উনি এখন ম্যানিক পর্বে আছেন, যে সময় উনি কথা বেশি বলবেন স্বাভাবিকের থেকে বেশি খরচ হবে। এক কথায় বলবো যে ওনার ওষুধটা কন্টিনিউ করা দরকার, এবং আশা করা যায় ওষুধ শুরু করার থেকে 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে উনি স্বাভাবিক আচরণ করতে শুরু করবেন। আচ্ছা, এখনো মানে ফেজটা এখনো যায়নি। হ্যাঁ, আমরা একটা বিরতি থেকে ঘুরে আসি। তোমারও কিছু বলার থাকবে, আরো কিছু অ্যাড করার থাকলে প্লিজ করে দিও। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বরাবরের মতন। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান থেকে চলে আসবো একটু পরেই। আমাদের ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা খেয়াল করিনি যে বিরতি শেষ হয়ে গেছে। আর আমরা আলোচনা করছিলাম, আজকে যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে দুজনের সঙ্গে খুব ঝগড়া করে স্বামী স্ত্রী, কিন্তু তারা আবার একসঙ্গে থাকতেও পারে না, বা একসঙ্গে না থাকলেও কষ্ট হয়। সেটা দিয়ে শুরু করেছিলাম। একজন দর্শক বন্ধু আমাদেরকে ফোন করেছিলেন, যার একটা মানসিক অসুস্থতা আছে। তার সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছে, কিন্তু পুরো আলোচনা করতে পারিনি। আমি অন্য একজন অতিথির কাছে যাচ্ছি একটু তার ব্যাপারে একটু বলার জন্য। যে ফোনটা এসেছিলেন, মানে উনাকে অনেক ধন্যবাদ যে উনি ফোন করেছেন। তো উনি যেটা আমরা আসলে স্পষ্ট করে সব কথা শুনতে পাচ্ছিলাম না, এটাও একটা বিষয়। আর আমার কাছে মনে হচ্ছে যে উনি যে মেডিসিনটা নিচ্ছেন, উনি বলেছেন যে লাস্ট উইকে উনি লাস্ট ডক্টরের কাছে গিয়েছেন, যে ওষুধ খাচ্ছেন, ওনার ওয়াইফ ওনাকে টেক কেয়ার করছেন। হ্যাঁ, তো উনার এখনও ওই মেডিসিনের মানে বিষয়টা চলছে। তো এই মুহূর্তে আসলে মেডিসিনটাই খেতে হবে। হ্যাঁ, এবং
একটু ফ্যামিলির এনভায়রনমেন্টটা যদি ওনাকে একটু টেক কেয়ার করা, টাইমলি সব কিছু করানো, তাহলে উনি অনেক ফাস্টার মানে ইমপ্রুভ করবেন। এবং আমরা আশা করছি আর কি যে 2 উইকসের মধ্যে ওনার এই চেঞ্জটা একটা মানে খুব ভালো একটা চেঞ্জ দেখতে পাবো। এবং তখন উনি আরও ভালোভাবে ওনার প্রবলেম, যেমন বলছিলেন যে ওনার একটা ছেলে আছে, উনি মেন্টাল হসপিটালেও ছিলেন এবং সেখানে উনি অনেক টাকা স্যালারি পেতেন, এই কথাগুলো বলেছেন। বাট ওনার হয়তো আরও কিছু বলার হয়তো ছিল। হ্যাঁ, সো এখন আমার কাছে লেগেছে যে মেডিসিনের কারণে একটু কথাগুলো একটু বেজে যাচ্ছে, একটু মানে ড্রাউজি ব্যাপারটা ওটার মধ্যে কাজ করছে। তো মেডিসিনের আমরা যেটা করি আর কি, যে মেডিসিন যখন চলে সেই মুহূর্তে তো আসলে আমরা কাউন্সিলিংটা ওইভাবে করি না। তো ওনার ওষুধটা যদি 2 উইকস কভার করে, তখন আমরা যদি ওনার সাথে বসি সেক্ষেত্রে ওনার অনেক উপকার হবে। ইন দ্য মিন টাইম যেটা হতে পারে, ওনার ওয়াইফ আছেন বা ওনার ফ্যামিলিতে যারা আছেন তাদের সাথে একটু কথা বলা যেতে পারে ওনার ব্যাপারে আর কি। এটাই যোগ করতে চাই যে এই রোগটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, ওষুধটা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু এটা একেবারে বলা যায় নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। কারোর পক্ষে বোঝার কোনো কারণ নেই যে উনি কোনো একটা রোগে ভুগছেন, এবং এই রোগটাকে নিয়ে বহু মানুষ জীবনে সফল হয়েছেন। আমার প্রথম পরামর্শ হবে হচ্ছে ধৈর্যটা ধরা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আমরা এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা কিন্তু তাকে আমরা কম স্টিমুলাস দিতে চাই, যেমন তার সাথে কম কথা বলা, তাকে কম বোঝানো, তাকে উপদেশ না দেয়া, তার সাথে একটা রেসপেক্টফুল একটা বিহেভ করা, এটাও কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণে আনতে অনেক সহায়তা করে থাকে। একটি কথা উনি বলছিলেন যে এটা নিরাময়যোগ্য কিনা, উত্তরটা কিন্তু আসলে ডায়াবেটিসে কিন্তু নিরাময়যোগ্য কোনো রোগ নয়, কিন্তু এটাকে আমরা খুব চমৎকারভাবে নিয়ন্ত্রণ রাখতে পারি। এক্ষেত্রে আমাদের একটি শর্ত, ওষুধটা নিয়মিত খাওয়া, এমনকি এই পর্বটা পার হয়ে গেল সাধারণত কোনো ক্ষেত্রে 2 বছর কিংবা 3 বছর পর্যন্ত আমরা ওষুধটা আমরা কন্টিনিউ করি। এর পাশাপাশি তার রোগ সম্বন্ধে তার একটা যদি ধারণা থাকে এবং তার যদি একটা নিয়ন্ত্রিত জীবন ধারা থাকে, ঘুমানো, খাওয়া, কাজকর্ম ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু এই রোগটা সহজে ফেরত আসে না। আরেকটি কথা খুব বলা জরুরি, আমাদের দেশে কিন্তু এই ম্যানিক পর্বটাকে অনেকে রোগ হিসেবে ধরতে পারেন, যেহেতু পরিবারের সমস্যা হয়, কর্মক্ষেত্রে সমস্যা হয়। এটি আরেকটি তীব্র প্রান্ত হচ্ছে ডিপ্রেশন, এবং এই বাইপোলার ডিপ্রেশন এবং যেটিকে আমরা ইউনিপোলার ডিপ্রেশন বলি, দুটোর মধ্যে একটা ভয়াবহ পার্থক্য আছে। বাইপোলার ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খুবই দ্রুত উনি খারাপ হয়ে যান এবং আত্মহত্যার হারও দেখা যায়, কেউ বলেন এখানেই বেশি ঘটে থাকে। তো অনেকে এটাকে আমরা কম মূল্য দিই, দেখা যাচ্ছে মেনেই হলে আমরা ডক্টরের কাছে আসি। আমি এই কথাটার সুযোগটা নিতে চাই যে ডিপ্রেশনটা হলো যেন আমরা অবহেলা না করি। অনেকে আবার ভুল বোঝেন, মনে হয় যদি ভালো হয়ে এখন তো ভালোই আছে। অনেক ক্ষেত্রে এটা ভুল বোঝা হয়, যেহেতু কথা বলছেন না বেশি, কাউকে বিরক্ত হতে হচ্ছে না, করছে না কাউকে, অনেক ক্ষেত্রে অবহেলা শিকার হন। আমি এই জায়গাটাতে বলবো একটা মাথায় রাখার জন্য, যারা কেয়ার গিভার যারা আছেন, মানে ওষুধটা চালিয়ে যেতে হবে, ওষুধটা চালিয়ে যেতে হবে প্রতিরোধ করার জন্য, যেন এটা আবার ফেরত না আসে। সেটাই। হ্যাঁ বিথি, তুমি তো আজকে বিষয় নিয়ে একটু বলা শুরু করেছিলে, ফোন চলে এসেছে। আজকে ফোন আছে, ফোনটা নিয়ে আসি। ওকে, আশা করছি সুযোগ পাবো আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি মোহাম্মদ খলিল বলছিলাম হাওড়া থেকে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আজকে যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম, আমার এক ভাইস্তা আছে, হ্যাঁ আমার এক ভাইস্তা আছে, 4 টাকার ছেলে। দীর্ঘদিন ছেলেটি খুব ভালোই ছিল, ভালো থাকার কারণে দীর্ঘদিন ধরে মনে করেন যে তার হঠাৎ করে টাইফয়েড নাকি যেন একটা জ্বর হয়েছিল। এই জ্বর হওয়ার কারণে সেই বাচ্চাটি এখন বর্তমান যেমন কান দিয়ে শোনা, মানে এলোমেলো হয়ে গেছে, মানে জায়গায় একেবারে প্রতিবন্ধীর মতো হয়ে গেছে। মানে ওই টাইফয়েড হলে নাকি কোন রকমের সমস্যা দেখা যায়, সেরকম একটা মানে বড় ধরনের সমস্যা হয়েছে। বাচ্চাটা কিন্তু তখন খুব ছোট ছিল আর কি, মোটামুটি 5 বছর 5.5 বছর তখন বাচ্চাটা ছিল। সেই কারণে কিন্তু বাচ্চাটা কিন্তু এখন ঠিক মতো কথা বলতে পারতেছে না, আর মানে কারো কথা বুঝতেছে না, এরকম বিষয়টা আর কি। তো আপনাদের জানার ছিল, আপনাদের কাছে আমার জানা ছিল, ডাক্তারের কাছে আমার জানার ছিল যে এই বাচ্চাটি ভবিষ্যতে কি পুরোপুরি সুস্থ হবে না, এরকম কোন সুযোগ আছে কি, একটু যদি আমাদেরকে একটু জানাইতেন। এখন ওর বয়সটা কত? এখন বাচ্চার বয়স মোটামুটি 8 বছর। টাইফয়েড হয়েছিল কবে? এটা মোটামুটি 5 বছর কিংবা 5.5 বছর যখন বয়স ছিল বাচ্চাটার, হ্যাঁ তখন এই সমস্যাটা হয়েছিল আর কি। এখন মোটামুটি বাচ্চার বয়স 8 বছর আর কি।
এখনো কিন্তু সুস্থভাবে কথা বলতে পারে না আর কি। এটা কোন রকমের চিকিৎসা আছে নাকি একটু আমাদেরকে যদি জানাইতেন খুব ভালো হতো আর কি। ডাক্তারকে দেখানো হয়েছে? ডাক্তাররা কিছু বলেছেন? হ্যাঁ, ডাক্তার তো বলছিল যে নিয়মিত ওষুধ খাওয়ান তাহলে মনে করেন যে এটা সেরে যাবে, হ্যাঁ সময় লাগবে এরকম কিছু বলছিল আর না, কি। কিন্তু টাইফয়েড তো আর এখন নাই। না, টাইফয়েড এখন নাই। এখন কিসের ওষুধ খাবে ও? ওটা হচ্ছে কি ওই যে মনে করেন যে হাড়ের কি মানে কি যে একটা সমস্যা, হাড়ের প্রবলেম অথবা তার ব্যক্তিগত কি যে সমস্যা, যারা মানে পুরোপুরি না জানলে তো আসলে আমাদের অতিথিদের জন্য একটু মুশকিল না বোঝা। হাতের যে ইয়াগুলো আছে না, আঙ্গুলগুলো আছে না, এগুলা কাজ করে না ঠিক মতো। এটা শরীরের ডাক্তারের কাছে। আচ্ছা, আমার কাছে কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্ন করে। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে। আচ্ছা, 5 বছর বয়সের আগে ও কি স্বাভাবিকভাবে কথা বলতে পারতো? ধরা যাক 4টা শব্দ যোগ করে। টাইফয়েডটা হওয়ার আগে ও কি কথা বলতে পারতো? না, মানে তখনও মনে করেন যে অতটা ঠিক কথা বলতে পারতো না। আর এই সমস্যা হওয়ার কারণে আর এই সমস্যাটা ওর জন্মের সময় কোনো রকম সমস্যা হয়েছিল কি? থাকে না জন্মের সময়? না, ওটা সিজারে করেছিল, সিজারে। হ্যাঁ, জি জি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে তার যে কথা বলা, সামাজিক মেলামেশা, এই বিষয়টা কি টাইফয়েড হওয়ার আগে কেমন ছিল? আর তখন তো আমি যেটা জানলাম ভাইয়ের কাছে, বলতেছে যে না স্বাভাবিকই ছিল, তারপরেও মনে হয় যে একটু মানে অন্যদিকে তাকাইতো আর কি। মানে যখন ওরা ডাক দেয়, কত কথা বলার চেষ্টা করে, একটু অন্যদিকে লক্ষ্যটা ছিল আর কি। বর্তমানে সে কি কোনো সামাজিক মেলামেশা করতে পারে নাকি মাঝে মধ্যে দেখা যায় রেগেও যায় বা অনেক কিছু বুঝতে পারে না, টাকা পয়সা চেনা বা এমন কিছু? না, সেরকম মতটা বুঝতে পারে না, মানে মন মানসিকতা একটু অন্যদিকে চলে যায় আর কি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। একটু পরামর্শ দিবেন স্যার। একটু প্রশ্ন আছে। জি ম্যাডাম। আচ্ছা, এমনিতে আপনি তো বলছেন যে সে তেমন একটা কথা বলে না, সে কি কোনো কথাই বলে না? মানে কথা বলার চেষ্টা করে, হ্যাঁ, মানে কথা যখন বলে না তখন মুখ দিয়ে মানে যেমন লালা করে এরকম কি একটা সমস্যা হয় আর কি। বা ওর কি কোনো শারীরিক কোনো মানে অসুবিধা হচ্ছে? যেমন ধরেন ঘাড়টা একটু বেঁকে গেল বা হাত পা একদম শক্ত করে ধরে রাখে, এরকম কিছু কি হয়? মানে একটু মানে ই করে, যেমন লাফালাফি করার চেষ্টা করে। হ্যাঁ, মানে যখন প্রচুর মানে কিছু মানে বলতে চায় তখন একটু লাফালাফি করে আর কি, মনে হয় কেমন যেন একটা করে আর কি, শক্তি করে এরকম। আচ্ছা, ঠিক আছে, একটু পরামর্শ দিবেন আপনারা ভালো করে। হ্যাঁ, বুঝছি, কিন্তু কতটুকু কি বলা যাবে বুঝতে পারছি না, কারণ আসলে তো অনেক কিছু জানার দরকার হয়। তো আমাদের অতিথিরা কিছু আলোচনা করবেন, একটু শুনলে ভালো হয়, কেমন? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ ডক্টর, অনেক ধন্যবাদ। তথ্য অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, কারণ উনি কিন্তু আসলে প্রাথমিক অভিভাবক নন। তা বোঝা যাচ্ছে যে তার অবশ্যই বুদ্ধিমত্তার যে একটা স্বাভাবিক প্রবাহ, সেখানে একটা প্রতিবন্ধকতা ছিল। কারণ 5 বছরের বয়সের মধ্যে তার কিন্তু কমপক্ষে একটা অর্থবহ বাক্য গঠন করার কথা ছিল, সে করতে পারছে না। এবং অতি অবশ্যই বোঝা যাচ্ছে স্বাভাবিক যে বুদ্ধিমত্তা আমরা বলি, সেখান থেকে অবশ্যই সংখ্যার মানটা কম হবে এবং তার সামাজিক যে গ্রোথ সেটাও কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। দুর্ভাগ্যজনকভাবে আমরা সাধারণত বর্তমানে আমাদের চিকিৎসা বিজ্ঞানের যে ধরনের ক্ষমতা আমাদের আছে, ওষুধপত্র বা সব কিছু দিয়ে এই বুদ্ধিমত্তাকে সঠিক পর্যায়ে বা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার সক্ষমতা আমাদের এখন সম্ভব না। এক্ষেত্রে আমি সবার আগে বলবো যে বিশেষত তার যে অভিভাবক আছেন, বাবা এবং মা সহ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যেটি একটি শিশুদের ডেভেলপমেন্টের জন্য একটি বিভাগ আছে, সেখানে আসতে পারে এই ব্লকে। এর পাশাপাশি ওরা নিকটবর্তী যে মেডিকেল কলেজগুলো আছে, সেখানে কিন্তু এক ধরনের একটি শিশুদের বিকাশের জন্য কিন্তু একটা আলাদা কেন্দ্র আছে, সেখানে কিন্তু ওনারা দেখাতে পারেন। সেই বিকাশ কেন্দ্রগুলো বোধহয় এখন বন্ধ আছে, এখনো কিছু জায়গায় চলছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার সাইকোলজিস্টরাও অ্যাভেলেবল আছে, অনেক শহরে কিন্তু সাইকোলজিস্ট আছেন যারা ট্রেন্ড অন্ততপক্ষে এই ধরনের বাচ্চাদের মূল্যায়নের ক্ষেত্রে। আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আইনগত দিক থেকে, কারণ আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে। এই বাচ্চাটি তো আজীবন বাচ্চা থাকবে না, বড় হবে, তার রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধার জন্য তার কিন্তু সার্টিফিকেশনটা খুবই দরকার আছে। আমাদের আইনগতভাবে তাদের কিছু সুরক্ষা দেওয়া আছে, এর জন্য স্থানীয় সমাজসেবা অধিদপ্তর যারা আছে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। এর সমান্তরালে মেডিকেল কলেজে হোক কিংবা যেটি বললাম যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হোক কিংবা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে, সেখানেও ওনারা আসতে পারেন এই বাচ্চাটির যথাযথ মূল্যায়নের জন্য। কারণ আমাদের আসলে বাবা মাকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, তাদেরকে মেনে নিতে সহায়তা করা এবং কী ধরনের প্রশিক্ষণ তার জন্য আসলে কার্যকর হবে সেটি বেছে নেওয়া। শুধু ওষুধ দিয়ে এক্ষেত্রে খুব বড় কিছু হবে বলে আশা করছি না, তবে এক্ষেত্রে সাথে আবার দেখা যায় অন্য শারীরিক রোগ থাকতে পারে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় হার্টের সমস্যা থাকে,
বা জয়েন্টে কোনো একটা সমস্যা থাকতে পারে, এই ক্ষেত্রে কিছু জায়গা লাগতে পারে। তবে সেটি বুদ্ধিমত্তাটাকে স্বাভাবিক পর্যায়ে দেওয়ার মতন আমাদের এই বৈজ্ঞানিক সক্ষমতাটা এখন পর্যন্ত নেই। যদি কেউ বলে থাকে, দাবি করে থাকে, আমি বলবো যে উনি বৈজ্ঞানিকভাবে সঠিক বলছেন না। আর আমার কাছে যে মনে হচ্ছে যে আসলে অ্যাসেসমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার যেহেতু ভাইয়ের সাথেও আমি কিছুটা একমত যে শুরুতে কিন্তু তার কিছু প্রবলেম হচ্ছিল, যে তার আইকিউ কোন লেভেলে আছে, সে তার কিন্তু একটা সেন্টেন্স মেক করে বলার কথা ওই সময়টায়। 5.5 বছরে কিন্তু তার টাইফয়েডটা হলো। সো তারপরে হচ্ছে যে, এবং টাইফয়েডের সময় যেটা হয় যে অনেক জ্বর, তার আগেও কম কথা বলতো, এবং ওই সময়টা আর উনি তো বললেন যে ওনার মানে ভাষার বিকাশটা সেরকম হয়নি। একদম একদম যার কাছে থাকে, মানে তার বাবা মা বা তার একদম কাছের মানুষদের সাথে আসলে কথা বলা দরকার, এবং তাকে ওই যে প্রপারলি ওই যে শিশু বিকাশ কেন্দ্রগুলোতে নিয়ে গিয়ে একটু মানে অ্যাসেসমেন্টটা করাটা খুব বেশি জরুরি। অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়? আপাতত বোধহয় শিশু বিকাশ কেন্দ্র সবগুলো চলছে না। একটু খোঁজ নিয়ে দেখতে হবে যে যেখানে হচ্ছে সেখানে, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় যেতে হবে, আদারওয়াইজ জিনিসটা ডিলে হয়ে গেলে আরো বেশি প্রবলেম হয়ে যেতে পারে আর কি। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কি যেতে পারে বাচ্চারা নাকি না? আমার জানার মতে বাচ্চাদের জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে সক্ষমতা নেই। মানে শিশুদের জন্য আরেকটা হচ্ছে যে বঙ্গবন্ধু, যেটা আগে বঙ্গবন্ধু ছিল এখন নাম বদলেছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হয়েছে। কি নাম দিয়েছে? বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো ওখানেও নিয়ে আসতে পারে, কিন্তু যেটা আগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল, ওখানে একটা শিশুদেরকে অ্যাসেস করা হয় যে ওদেরকে বুদ্ধিমত্তার কম নাকি ওরা কি অন্য কোনো অটিজম বা সেখানেও আছে, এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সেখানে একটা মূল্যায়ন ব্যবস্থা আছে। তবে এক্ষেত্রে আবার আমাদের কিন্তু একই সাথে কিন্তু আবার সরকারিভাবে কিন্তু আবার এনরোল করারও প্রয়োজন আছে, কারণ আমাদের সরকারিভাবে কিন্তু একটি আইন আছে নিউরো ডেভেলপমেন্টাল ট্রাস্টের আন্ডারে। এক্ষেত্রে কিন্তু এই ধরনের শিশুদের জন্য কিন্তু আলাদাভাবে কিছু সুরক্ষা সেবা আছে, তার আওতায় অন্তর্ভুক্ত হলেও আমাদের কিছুটা হেল্প করা যেতে পারে। কি রকম? অনেক ক্ষেত্রে তাদের যেমন ধরা যাক হচ্ছে এক ধরনের ভাতা, আর এর পাশাপাশি ধরা যাক তার বাবা মা যদি আবার সরকারি কোনো ধরনের চাকরিতে যুক্ত থাকেন, এক্ষেত্রে তারা অন্যান্য সন্তানদের ক্ষেত্রে যে বয়স পর্যন্ত তারা খোরপোশ পান, এই ধরনের সন্তান কেউ থাকলে তাদের জন্য আলাদা একটা ভাতা অনেক ক্ষেত্রে জীবনব্যাপী তারা পান। এই ধরনের কিছু সুরক্ষার কিছু সুবিধা আছে। তবে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে অবশ্যই অ্যাসেসমেন্টটা দিয়ে কাজটা শুরু হবে। আগে অ্যাসেসমেন্ট, এরপর ধারাবাহিকভাবে সমাজ কল্যাণের মাধ্যমে তাদের নামটা আর কি অন্তর্ভুক্ত করতে হবে। সেটাই। হ্যাঁ, আমাদের হাতে এখন ফোন নেই, এবার তুমি নিশ্চিন্ত মনে শুরু করো। আমি যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে যখন সম্পর্কটা একটা সম্পর্ক হয়, এক ধরনের প্যাশনেট লাভ কাজ করে। হ্যাঁ, এবং স্পেশালি যদি প্যাশনেট লাভটাকে যদি একটু বাংলা করে বলো। প্যাশনেট লাভ হচ্ছে যে মানে মানে ধরেন মানে খুব আসক্তি কাজ করে, একজনের প্রতি আরেকজন খুব আসক্ত মানে কি, যেমন ধরেন হয়তো আগে কোনো রিলেশনশিপ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু যখন তারা এঙ্গেজ হয়ে যায়, একটা যে বিয়ে হলো, হ্যাঁ, তখন হচ্ছে কি মানে মাইন্ডটা ওই দিকে এক কেন্দ্রিক হয়ে যায় আর কি। হ্যাঁ, যে তার সমস্ত কিছু মানে সবকিছু একটু ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাকচুয়ালি কাজ করে। এটা আমরা আসলে ইনিশিয়ালি বুঝি না, আমরা কিন্তু বলার সময় ওভাবে বলি না, কিন্তু আমাদের ইনার মাইন্ডে কিন্তু জিনিসটা এরকম সেট হয়ে থাকে যে ও ছাড়া আমি একদমই অচল। হ্যাঁ, এরকম একটা বিষয়। তো আরেকটা মানে এই ফ্যাক্টরটার জন্য অনেক সময় থাকে যে আমরা ঝগড়া করছি, কিন্তু আমরা কিন্তু ওকে ছেড়ে চলে যাব এটা ভাবতে পারছি না। হ্যাঁ, আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে কারো কারো হচ্ছে কিছু মূল্যবোধ থাকে। হ্যাঁ, যে ভ্যালুস থাকে, যে আমার ভ্যালুসটা হচ্ছে এরকম যে ওকে ছাড়া মানে এই রিলেশন যতক্ষণ আছে আমি ফাইট করে যাব, বা ওই তরফ থেকে যদি না মানে নেগেটিভ আসে এটা এন্ড করব, তখন আমি আরেকটা কিছুতে যাব, কিন্তু ফাইট যতদিন হবে মানে তাকে ছেড়ে আমি যে যাব তা না। আরেকটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি গ্রো করে। হ্যাঁ, যে ওকে ছাড়া আমরা আসলে মানে ভাবতেই পারি না। আর আরেকটা ফ্যাক্টর আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে যে যখন যারা ঝগড়া করেন, হয়তো তাদের ঝগড়াটার মধ্যে একটা হেলদি আর্গুমেন্ট থাকে। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে বলবো না যে আমরা কি হেলদি ভাবে ঝগড়া করতে পারি, না না, সবাই আমরা না, কিন্তু আমি কিছু কাপলের কথা বলছি আর কি, যে ঝগড়ার সময় কিছু কথা বলে, সে কিছু রিপ্লাই দেয়। হ্যাঁ, তো ওই আর্গুমেন্টটা এরকম পর্যায়ে নিয়ে যায় না যে আমি ওকে ছেড়ে চলে যাব। হ্যাঁ, এখন এখানে ডিফারেন্ট, যদি সেখানে মারামারি পর্যায়টা আসে বা ফিজিক্যাল কিছু আসে, বিকজ আমার কেস দেখার ক্ষেত্রে আমি দেখেছি যে
মারামারি পর্যায়টা যখন আসে তখনই কিন্তু ডিসিশন নেয় যে এর সাথে আর থাকা যাবে না। হ্যাঁ, মানে হাত তোলার ব্যাপারটা। কিন্তু যদি ভার্বালি তাদের মধ্যে আর্গুমেন্ট হতে পারে তখন পর্যন্ত কিন্তু তারা কেউ চিন্তা করে না যে ওকে ছেড়ে আমি চলে যাব। আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমাদের মানে বাচ্চা টাচ্চা হয়ে যায়, হ্যাঁ, সেখানে আমরা কোথায় যেন একটা আটকা পড়ে যাই যে আচ্ছা যাই হলো, দিন শেষে বাচ্চাদের কথা চিন্তা করে অনেকে মেনে নেয়, সেটা আলাদা ইস্যু। কিন্তু আজকের ইস্যুটা হচ্ছে যে ক্রমাগত ঝগড়া করছি কিন্তু আবার একজনকে ছেড়ে একজন থাকতেও পারছি না, বাচ্চাদের কথা চিন্তা করে না, জাস্ট মানে এই যে একটা অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স যেটাও বলছিল যে মানে আমাদের আকর্ষণও আছে আবার বিকর্ষণও আছে ভীষণভাবে, দুটোই খুব খুব শক্তিশালী আর কি, খুবই তীব্র, সুতীব্র, এটা মাঝারি মাত্রার না। হ্যাঁ, মানে দুটাই এত 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 মানে কি বলবো ইন্টেন্সিটি, ইন্টেন্স, যে মানে হয় না যে মারামারিও যখন হচ্ছে, ঝগড়াও হচ্ছে, তখন তীব্র ঝগড়া হচ্ছে, মানে মনে হচ্ছে এই বোধহয় শেষ হয়ে গেল আর আমরা কেউ কারো মুখ দেখবো না, কালকে সকালে উঠে কেউ কারো চেহারা দেখবো না, কিন্তু দেখা যাচ্ছে আবার তারা একসঙ্গে আছে। তো হয় না যে যখন ঝগড়া হয় তখন তাদেরকে দেখলে মনে হয় যে এরা বোধহয় কেউ কাউকে মেরেই ফেলবে আর কি, এমন ঝগড়া করছে, মানে তেড়ে যাচ্ছে, হয়তো গায়ে হাত না তুলেও তেড়ে যাচ্ছে, মানে মানে হাত উঠাচ্ছে এমন করে যে মেরে শেষ করে দিব, কিন্তু আবার দেখা যাচ্ছে তারা আবার একসাথে থাকছে। এই যে ক্রমাগত এটাতে, যেটা সন্তান থাকলে সন্তানরা খুব বাজে ভাবে মানে এফেক্টেড হয় আর কি, সেটা একটা আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এটা আমি যখন কানাডায় পড়াশোনা করতাম সেখানে আমাদের এরকম একটা টপিক ছিল, সেখানে একটা স্টাডিতে এসেছে যে সেক্সুয়ালি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। হ্যাঁ, যে অনেক ঝগড়া করছে কিন্তু দিন শেষে ওই পার্টনারই তার মানে ওই পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশনটা এমনভাবে হয়ে যায় যে আমি ওকে ছেড়ে চলে যাবো এটা ভাবতে পারে না। সেটাই। সো এই ফ্যাক্টরগুলো মোটামুটি আর কি মানে আমার কাছে মনে হয়েছে যে অনেক ঝগড়া করে কিন্তু তারপর দেখা যায় যে ওকে ছেড়ে চলে যাব। যেমন এসিড সার্ভাইভার ফাউন্ডেশনের ওখানের একটা কেস, এটা বেশ আগের কথা আমি বলছি, আমার মনে আছে তখন আমরা নারী পক্ষে কাজ করতাম, আমরা ইয়েতে গেলাম এসিড বার্ন কেস দেখতে ঢাকা মেডিকেলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। সেখানে একজনের সাথে যখন কথা বললাম, উনি বলছে যে উনাকে এমনভাবে এসিড মেরেছে, উনার একদম লোয়ার পোর্শন কিন্তু একদম মানে খুবই খারাপ ঝলসে গেছে। হ্যাঁ, তো যখন কোশ্চেন করলাম যে আপনার হাজবেন্ডের কি শাস্তি হলে সব মানে আপনার ভালো লাগবে, বললো যে আর যাই হোক ওকে যেন ফাঁসিতে না দেওয়া হয়। হ্যাঁ, তো ওই কথাটা আমার এখনো মনে আছে। তুমি ওটা জিজ্ঞেস করনি কি কারণে? হ্যাঁ, মানে সে তখন ওইটাই আর কি বলছি যে সে তখন সে কান্না করছে, বাট সে বলছে যে আমি চাই না ওর ফাঁসি হোক, সেটা চাই না, মানে ফোন। ওকে, তার মানে কোথায় জানি একটা দুর্বলতা আছে আর কি। ফোনটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আমি একটু কথা বলতে চাইছিলাম, আমি কি করবো, এটা একটু অনুষ্ঠান দেখতেছি তো তাই। অনুষ্ঠানটা আমি কি করবো, একটা অনুষ্ঠান আপনাকে বাংলা ভিশনে দেখে সরাসরি, আমি কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমরা তো শুনছি তো, ওই অনুষ্ঠান থেকেই তো উত্তর দিচ্ছি। তো সমস্যাটা বলে ফেললে ভালো হয়। আমার ওয়াইফে মানে রোজার সময় একটু ঝগড়া তো জিদ করে বাইরে দেশে চলে গেছে, কিন্তু ঘরের থেকে অনেক কিছু মানে অজিনিসই নিচ্ছে, কিন্তু ওই না বলে নিচ্ছে, না বলে কিছু জিনিস নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন জানার পর ওই আসতে না, ওই বলতেছে আমি ই করবো না, মানে অনেক কিছু বলতেছে যে ই করবো না, আসবে না। আমি আমার কি সমস্যা এটা তো বলবো, কিন্তু ওই আমার ব্যাক লিস্টে নাম্বার হারাতে গেছে, কিছু ই করে না, কথা বলতে চাচ্ছে না। আমি এটা কি করব? কি হয়েছিল? নিশ্চয় খুব বেশি মন খারাপ করেছে। জি, মন খারাপ আমার এই আগে চাকরি করতাম, একটা চলে গেছে রোজার আগে। আচ্ছা, তো আমি একটা চাকরি নিয়েছি, এটা করতেছি, কিন্তু ওই যে আমার যে ঈদের আগে চলে গেছে, মানে ঈদের সময় আমি দেশে গাড়ি উঠাই দিয়েছিলাম, ওই দেশে সুর চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কতদিনের বিয়ের সম্পর্কটা? কতদিনের বিয়ে? তো প্রায় 6 বছর। একটা আমার মেয়ে আছে। মেয়েটা কতটুকু? মেয়ের 5 বছর হয়েছে, স্কুলে ভর্তি করেছিলাম। আচ্ছা, মেয়েটাকে সহ চলে গেছে?
এর মধ্যে আমি ঈদেও দেশে গেছি, ঈদে আমার ঝগড়া করতে আমি ওর বাসাতে আমি চলে আসছিলাম। আচ্ছা, কি নিয়ে ঝগড়া করলো ঈদের সময়? টাকা পয়সা নিয়ে? হ্যাঁ, এটা ওই পয়সা নিয়ে, কিন্তু আমার ঘরে কিন্তু সবই আছে, কোনো অভাব ছিল না। তারপর ওই ঝগড়া করে আমার ইয়ে গেছে। না, কিন্তু চাকরিটা যে চলে গেল তাতে তাতে করে টাকা পয়সার অসুবিধা হয়নি? টাকা পয়সা এই অসুবিধায় আমি ঈদের সময় আমার বড় বোন আছে, সব হেল্প করতাম আমার বড় বোনে, কিন্তু কিন্তু ওই কিছুদের মানতে চাচ্ছে না, আসবো না। কি বলে, ও আর আসবে না? না, ওই খুবই রাগ করছে আমার উপরে। কিন্তু ঘরের ভিতরে যা আছে, আমার চাচা শ্বশুরে যা আছে সব, আমি দিনে কাজে গেছি, আমার চাচা শ্বশুর কাছে সবকিছু দিয়ে দিয়েছে ঘরে। আচ্ছা, একদম চলে গেছে, বলে গেছে যে আর আসবে না? না, এটা কি যাওয়ার সময় কিছু বলেনি, তো ঈদে কয়েকদিন বেড়ে ঢাকা চলে আসবে। হ্যাঁ, তো কতদিন হয়েছে গেছে? 1 মাস। তো এখন কি বলছে? ফোনে কথা হয়? আমার ফোন দিয়ে কথা বলে না, কিন্তু আমার ব্যাকলিস্টে আলাদা রাখছে নাম্বার ব্লক করেছে? হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে কি মানে গিয়ে খবর নিতে হবে? মানে ও ও চাচ্ছে না নাকি? ও মানে ওর 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 কি মনে হচ্ছে, যে কি চিন্তা করছে ওয়াইফ? ওই চিন্তা করছে আমি আবার যদি ভালো মানে চাকরি মধ্যে আবার ঈদ হই, তারপর ফিরে আসবে, এই কথা বলতেছে। কিসের ছিল চাকরিটা? এটা মোটর বাসের চাকরি ছিল, বাসের দোকান। আচ্ছা, তো ওটা কি বন্ধ হয়ে গেছে দোকানটা? না, দোকান চালু আছে, কিন্তু আমি ওই এখন আমি ব্যবসা করবো, এদের চিন্তা করতেছি। আচ্ছা, কিন্তু চাকরি তো একটা করতে হবে, তাই না? হ্যাঁ, আমি করতেছি চাকরি, এখনো করতেছি চাকরি, মানে এটা অন্য এক চাকরি করতেছি। অন্য চাকরি করতেছি, কিন্তু আমি মাসের পরে মাসে দিয়ে ঘর ভাড়া সব চালাই যেতেছি। তাহলে ওয়াইফের কষ্টটা কোথায়? ওখানে কষ্ট, এটা তো আমি বুঝতেছি না কষ্ট কোথায়। তো না বললে আমরা কিভাবে আলোচনা করব? মানে ওয়াইফ কি কারণে আসতে চাচ্ছে না? কারণ একটা দেখা যায় যে আমি 5 বছর দেখছি। আমি 5 বছর দেখছি? আপনি কি দেখছে এটা তো জানতে হবে আমাদের, আমরা না জানলে কিভাবে আলোচনা করব? নিশ্চয় ওর কোনো একটা কিছুতে মনে কষ্ট আছে, সেই কষ্টটা কি? ওই কষ্টটা আমি শাশুড়ি, আমার শাশুড়ি বলতেছে, সবাই বলতেছে, কিন্তু নিজে বলতেছে না। কি বলতেছে শাশুড়ি? বলতেছে যে বাবা আমি সবই বুঝাইছি, কিন্তু বুঝতেছে না। সেটা তো বুঝলাম, কিন্তু ওর অভিমানটা কিসের জন্য, রাগটা কিসের জন্য? ওই রাতটা বলতে আমি কাজ করব, আমি খাবো, আমার মেয়েকে আমি খাওয়াবো, আমি আসলে করবো না। মানে ও আর আসতে চায় না, মানে ঘর সংসার করবে না? না, এটাই বলতেছে। আচ্ছা, কিন্তু কি কারণে সে রাগ করলো সেটাই তো শুনতে পারলাম না। ওই ঘরে একবার এর আগে ওই কাজে জয়েন হয়েছিল, ওই কাজের থেকে আমি ফিরে নিয়ে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, ও কাজ করতে চেয়েছিল, সে কাজটা করতে দেওয়া হয়নি, তাই তো? না, আমাকে তুমি কাজ করে ঘরে করো, কিন্তু আমি কিছু বলি এই আইনা দিয়ে তুমি ব্যবসা করো, তারপরে তুমি কাজে যাও না, এই বলছে। এরপরে ফিরে নিয়েছি, এরপরে ওই তারপর এই পরে যা ওই কাজ করবে। হ্যাঁ, তাহলে ও কেন কাজ করতে দেওয়া হলো না কেন? কাজ ওই তো থাকবে, কাজ করতে গেছে টঙ্গী। আচ্ছা, দূরে যেতে হবে? হ্যাঁ, দূরে যা কাম করলে এখানে করো। আচ্ছা, মানে কাজ করলে অসুবিধা নাই, কিন্তু এত দূরে যাওয়ার ব্যাপারে আপত্তি ছিল? হ্যাঁ হ্যাঁ। তো ও বলেছে যে আমি পারবো করতে? হ্যাঁ, মানে আমি একসাথেই করি, তাও মানতেছে না। তাহলে তো মন খারাপ করেছে, ও কাজটা করতে চেয়েছিল হয়তো, তাই না? হ্যাঁ। তা এখন যদি বলা হয় যে না তুমি কাজ করো, ঠিক আছে, এখন কি সেটা মানে সেটা বলা সম্ভব ওকে, নাকি এখন বলা যাবে না? এখন বলা যাবে, এখন তো
তো রাত হয়ে গেছে, এখন তো মনে শুয়ে এখন আর কিছুতেই শুনছে না। না। ওকে, খুবই কষ্টের ব্যাপার। একটু লাইনে থাকতে হবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করো। প্রশ্ন আছে? আমি করি। হ্যাঁ, আচ্ছা, কপি করেন পরে আমি বলছি। আচ্ছা, আপনার ওয়াইফের সাথে এমনি আপনার রেগুলার কথা হয়? না, এখন প্রায় 15 দিন ধরে মনে হয় কথা হয় না রেগুলার। আমি ফোন দিই, কিন্তু আমার শাশুড়ির সাথে আমি কথা বলতেছি। হুম। আচ্ছা, এরকম কি মনে হয় যে উনি আপনাকে ভরসা করতে পারছে না? না, এখন মনে হয় এই ভরসা সবাই ভরসা আমি তো সব করতে, আমি বলছি যে তোমার সাথে একসাথে আমি কাজ করবো লাগলে, তারপর ওই মানতেছে না। মানে আর এর আগে কি আপনি এরকম করেছেন যে চাকরি করেছেন, ছেড়েছেন, আবার চাকরি এরকম কি? না। আর যেটা বললেন যে উনি কাজ করতে চাচ্ছে দূরে, বাট সেজন্য আপনি রাজি হচ্ছেন না, সেই জন্য উনি রাগ করেছে। এমনি উনি কি আপনার সাথে মন খুলে কথা বলে? উনার কোনো কষ্টের বিষয় বা কোনো কিছু থাকলে বলে? না, এমনি মনে কষ্ট করে কিছু বলে না। আপনার নামে কোনো কমপ্লেইন করে, বিচার দেয়? আমার নামে উনি অনেক বিচার দেয়, আমি সময় দিই না, করি না, অনেক কিছু বিচার দেয়। সেই জন্য কি উনি কাজে থাকতে চাচ্ছেন, যে আপনি যেহেতু সময় দেন না? আমি তো সময় দেই, কিন্তু ঘরে যে আমার একটা ব্যবহার করে, ওই ব্যবহারটা আমি নিজে খারাপ মনে করি। ওনার ব্যবহারটা আপনার ভালো লাগে না, সেজন্য কম কথা বলেন? হ্যাঁ। ব্যবহারটা কিরকম? যেমন আমি কাজের ট্রেন আসছি বিকেল বেলা, আর আসে গেট করছি, তাহলে কোনো সময় হইলো না, এসে কিছু বলে। ঠিক আছে, মানে সময় হয় নাই, ঘুমাইছি, এসব কথা বলে আমার সাথে। আচ্ছা, প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ। বোঝা যাচ্ছে আপনি খুব কষ্টে আছেন, আপনার কথা বলতে বলতে গলার স্বর একটু ভেজা ভেজা মনে হচ্ছে। আচ্ছা, কখনো এরকম কি হয়েছে যে আপনার স্ত্রী কি, উনি কি রাগী, নাকি আপনি বেশি রাগী? কে বেশি রাগী, আপনি না উনি? হ্যাঁ, উনি রাগী বেশি আমার। উনি যখন রেগে যান, রেগে যে কি কখনো এরকম হয়েছে মোবাইল টোবাইল ভেঙেছেন, জিনিসপত্র বাসার এরকম হয়েছে? না, এমনি হয় নাই, কিন্তু ঘরের জিনিস বিক্রি করে ফেলছে আমার। আচ্ছা, আরেকটা বিষয় আছে, কখনো কি রেগে যে উনি কখনো নিজেকে আঘাত করেছেন, এমন কোনো ইতিহাস কি আছে? হ্যাঁ, যে আঘাত করাটা, হ্যাঁ, দেয়ালে মাথা ঠোকা হতে পারে, ধরা যাক ডান হাত দিয়ে। হ্যাঁ, একবার আবার ফাঁসিও দিতে গেছিল, আমি জোর করে নামাইছি। বুঝতে পেরেছি। যে উনি কি সাধারণত দেখা যায় কি, কোনো কিছু যদি উনি পছন্দ করে ফেলেন, যে এটি পছন্দ হয়েছে কিনবো, তখন কি এমন হয়ে যায় যে উনি সামর্থ্যের দিকে তাকান না, মনে হয় তাকে তখনই কিনতে হবে, এমন কোনো বিষয় কি আছে? না, কিন্তু হঠাৎ করে রেগে যায়। আমরা মেয়েটি কার কাছে আছে? আপনি বলেছেন তার বয়স হচ্ছে 5, বাচ্চাটি কার কাছে আছে? আমার কাছেই আছে। আচ্ছা, আপনাদের মধ্যে কোনো ধরনের শারীরিক কোনো ধরনের আঘাতের ব্যাপার ঘটেছে? আপনি আঘাত করেছেন বা উনি আঘাত করেছেন? না। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে টপিকটার মতোই আর কি, তাই না? বলবে আগে? হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছি, কেমন? আচ্ছা, তো ওনারটা যেটা হচ্ছে যে ওই যে একটা কমপ্লেন, মানে উনি যেটা বললেন যে উনি মনে হয় ওইভাবে সময় দেন না, আর আমার কাছে লাগে যে দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আর কি, কোনো একটা বিষয় নিয়ে, যে হাজবেন্ড যেভাবে জিনিসটা চিন্তা করছে ওয়াইফ ওইভাবে করছে না, আর ওয়াইফ চাচ্ছেন যে মানে সলভেন্ট, মানে নিজের পায়ে দাঁড়িয়ে, হয় না যে সে সব কিছুই করবে, যখনই হাজবেন্ড ওইটাতে বাধা দিচ্ছেন তখনই উনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর এমনিতে তো ওনার মধ্যে যে কিছু কথা তো বললেন যে উনি একটু ডিপ্রেস থাকেন, সুইসাইডের দিকে ওনার টার্ন দিচ্ছে। সো এই ক্ষেত্রে আসলে কমিউনিকেশনের একটা বড় গ্যাপ আর কি তাদের মধ্যে। এখন হয়তো রাগ করেছেন এবং লং টাইমের জন্য আর কি, যে রাগ করে আবার হয়তো উনি ব্যাক করবেন, কিন্তু উনি, আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা পানিশমেন্ট দিতে চাচ্ছেন, যে আমি দূরে থেকে তোমাকে বুঝাতে চাই, কিন্তু আবার কিন্তু এটাও না যে উনি ছেড়ে চলে যাবেন। হ্যাঁ, যে আমি, তাহলে কিন্তু হয়তো উনি অন্য ধরনের কথাগুলো উনি বলতেন আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উনি একটু অন্য, মানে আরেকটু ওয়াইফকে যদি সময় দিয়ে ওখানে গিয়ে তার সাথে একটু কথা বলে দেখতে পারেন যে কোথায় প্রবলেম হচ্ছে। এক্ষেত্রে উনি এমন কিছু যেন আবার না করে যে ওয়াইফ আবার ক্ষেপে যায়, আবার রাগ হয়ে যায়। তো উনাকে আরেকটু সময় নিয়ে তার সাথে একটু কথা বলে, আর পরিবারে যদি এমন কেউ থাকে যার সাথে উনার ওয়াইফ একটু ফ্রি,
হ্যাঁ, যে উনি তার কথা তাকে একটু বলতে পারবেন কোনো প্রবলেম হলে, সে জায়গাটা একটা হেল্প নেওয়া যেতে পারে। আর বাচ্চাটাও তো বাবা ছাড়া হ্যাঁ, কষ্ট, মানে দুজন দুই জায়গায় আছে, বাচ্চাটারও তো কষ্ট হচ্ছে। আমার যেটা পর্যবেক্ষণ একটা যে একটা দ্বিমত পোষণ করতে চাই, যে আত্মহত্যার চেষ্টা করাটা কিন্তু একটা মানসিক স্বাস্থ্য সমস্যা এবং এটা একটা লিগাল ইস্যু। এই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবা নেওয়াটা কিন্তু অপশনালও নয়। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে এবং বোঝা যাচ্ছে আমরা যেটাকে বলি নিজেকে আঘাত করা, এই বিষয়টা ওনার মধ্যে আছে। এই বিষয়টার ক্ষেত্রে অবশ্যই মনস্তাত্ত্বিক স্বাস্থ্য সেবাটা লাগবেই। এখানে কোনো ধরনের কী বলা যায় সিনিয়রদের নেগোসিয়েশন শুড নট ওয়ার্ক, এটা কাজ করে না। কারণ এক্ষেত্রে যেহেতু তার একটা আনস্টেবল একটা অস্থিতিশীল একটা আবেগের ব্যাপার স্যাপার থাকে, খুব অল্পতে দেখা যাচ্ছে উনি মনে করতে পারেন ওনাকে কিছুই ওনার নাই, এবং এই ধরনের ক্ষেত্রে দেখা যায় উনি একদিন দুদিন বা 3 দিন কিন্তু ভয়াবহ রকম ডিপ্রেসডও থাকতে পারেন, যেটিকে অনেকে আবার বিষণ্ণতা বলে ভুল করতে পারেন। আসলে কিন্তু এটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারেরই একটা প্রকাশ। এই ধরনের বিষয়গুলোকে অবশ্যই অ্যাড্রেস করা দরকার, তাকে দোষারোপ না করে। আর একটা বিষয় হলো সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব থাকবেই, কাজটা এখানে মুখ্য বলে আমার কাছে মনে হচ্ছে না, এখানে মনে হচ্ছে অন্য কোনো একটা বিষয় আছে। তবে যেহেতু আমরা শুধু এক পক্ষ থেকে শুনলাম, এক্ষেত্রে আমাদেরও কিন্তু একটা পক্ষপাত দুষ্ট একটা সিদ্ধান্তে পৌঁছানোর অবকাশ আছে। আমি আমার সদের পরামর্শ হবে মুরব্বীদের সাহায্য নেন, আপনাদের কাছাকাছি জায়গার দুজন মিলে একসাথে হোক বা আলাদাভাবে হোক, সবার আগে মূল্যায়নটা করান যে এখানে কোনো রকম মানসিক স্বাস্থ্য সমস্যা আছে কিনা। আমি এই জায়গায় জোর দিতে চাই, কারণ তা নাহলে দেখা যাবে যে ব্যক্তিত্বের সমস্যাটা যদি রয়ে যায়, এটা দিনকে দিন কিন্তু তার খারাপ নেতিবাচক দিকে যাবে। কারণ অনেক ক্ষেত্রে থাকে তারা খুব স্পর্শকাতর হন, হয়তো যে কথায় অন্য কেউ কোনো মন খারাপই করতেন না, এটাকে হয়তো অন্যভাবে সমাধান করতেন, তারা কিন্তু একটা দিকে আটকে যাবে। এবং এই জায়গায় আমি একটা কথা না বলার সুযোগ নিতে চাই, আমি একটা কথা বলার, যে কথাটা বলছিলাম, দুজন মানুষের যদি আবার একই রকম সমস্যা থেকে থাকে, যেটা বললাম যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, তাদের মধ্যে কিন্তু আমি সমস্যাটা খুব দেখতে পাই। তারা দুজনে একসঙ্গে থাকলে খুবই ভয়ঙ্কর রকমভাবে ঝগড়াঝাটি মারামারি ভুল কিছু করেন, কিন্তু একটু আলাদা হলে কিন্তু তারা কিন্তু একজন আরেকজনকে ভয়াবহভাবে মিসও করেন। এটা আমার যে ব্যক্তিগত প্র্যাকটিস, এটা যেটা অহরহ দেখি। এবং এক্ষেত্রে কিন্তু ওই কথাটাই আবার আসে, অ্যাপ্রোচ অ্যাভয়েডিং কনফ্লিক্ট, যে একই সাথে প্রচণ্ড ভালোবাসেন আবার প্রচণ্ড ঘৃণাও করেন। দূরে গেলে মনে হয় হচ্ছে যেটা কেন দূরে গেলাম, আবার কাছে গেলে মনে হয় হচ্ছে কেন কাছে আসলাম। এবং এই বিষয়টা চলতেই থাকে যতদিন পর্যন্ত না তারা পেশাদার কারো পরামর্শ নেন। আমি এই জায়গাতে জোর দিতে চাই। এবং বলা হয়ে থাকে যে এই ধরনের কনফ্লিক্ট সাধারণত কোনো ব্যক্তি একা সমাধান করতে পারেন না, পেশাদারের সাহায্য লাগে। মানে মানসিক স্বাস্থ্য সেবা নিতে অবশ্যই লাগে। এই ধরনের কনফ্লিক্টের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে তারা একা সমাধান করার সামর্থ্য রাখেন না, এক্ষেত্রে পেশাদার সাহায্য ছাড়া। এটা খুবই রেয়ার, যদি খুবই এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধিমান হয়ে থাকেন, আইকিউ যদি খুব ভয়ঙ্কর পরিমাণ থাকে, এছাড়া স্বাভাবিক মানুষের ক্ষেত্রে খুব কমই তারা সফল হন নিজেরা সমাধান করতে পারতে। আর আত্মহত্যার চেষ্টা করলে তো আমরা বলি যে অবশ্যই মনোচিকিৎসকের কাছে যাওয়া। মানে এটি কিন্তু হচ্ছে বাংলাদেশে যেহেতু আমাদের স্বল্পতা আছে, সেই জন্য আমরা হয়তো পারছি না, কিন্তু আইনগতভাবে কিন্তু বাধ্যবাধকতা আছে যে আমাদের অতি অবশ্যই মূল্যায়ন করতে হবে। সেটাই, কিন্তু এটাই মুশকিল যে সেবাটা খুব অপ্রতুল আর কি, প্রয়োজনের তুলনায় আমাদের সেবা হাতের নাগালেও নয়, এবং অনেকের দেখা যাচ্ছে জানেও না কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। এখানে একটা বড় ধরনের জটিলতা আছে। তো আমি বলবো যে কাছাকাছির মধ্যে বোঝা হচ্ছে টঙ্গী বা আশপাশে উনি আছেন, যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উনি যেমন আসতে পারেন, উনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে যেতে পারেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতেও যে ন্যাশনাল সাইকোথেরাপি ইউনিট ছিল বা আছে, তাদের কাছেও তারা যেতে পারেন। তাদের কোনো না কোনো জায়গাতে মূল্যায়নটা করা দরকার আছে, যে কোনো ধরনের চিকিৎসাযোগ্য ইস্যু আছে কিনা। এরপরের ধাপে আমাদের সম্পর্কের সমস্যার জন্য তো আমাদের কাউন্সিলিং তো ভালো কাজ করেই, তখন আমরা একটা সমন্বিত এবং জেনে বুঝে একটা সিদ্ধান্ত নিতে পারবো। তো আমি বলবো যে সমন্বিত চিকিৎসাটাই হচ্ছে না আর কি, এই ক্ষেত্রে কিন্তু তার কাছে যেতে হবে, তাই না? না যেতে হবে সেটা একটা আছে, তো সেই বিষয়টা অবশ্যই উপস্থিত আছে, কিন্তু মানে আমরা যে কোলাবোরেশনে কাজ করব, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা বা সাইকোথেরাপিস্টরা একটা টিম করে যে কাজ করা, মানে যেটাতে সবচেয়ে মানে সে পেশেন্ট হয়ে যাক বা পেশেন্ট না হোক, আমাদের কাছে যারা আসে আমরা তো পেশেন্ট বলি না, ক্লায়েন্ট বলি, তারা হয়তো সবাই অসুস্থ হয়ে আসে না, তাদের মানে জীবনে সামাজিক কিছু অসুবিধা হচ্ছে, অর্থনৈতিক অসুবিধা বা পারিবারিক, আমি অর্থনৈতিক বলবো না, পারিবারিক কিছু সমস্যা ভুগছেন, তারা আসেন, হয়তো দুজন মিলে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতার অভাব আছে, তো হয়তো তাদের ওষুধ না হলেও চলে, কিন্তু বেশ কিছু মানুষ আছে যাদের একই সাথে মনোচিকিৎসক এবং সাইকোথেরাপিস্ট দুজনেরই সাহায্য লাগে, কিন্তু সেখানে আমরা কিন্তু কোলাবোরেশনে কাজ করছি। এখানে আমাদের একটা বড় ধরনের একটা অবশ্যই একটা চ্যালেঞ্জ আছে এখানে একটা, কারণ আমাদের অনেক ক্ষেত্রে কোনটা আগে কোনটা পরে একটা লগ্ন থাকে। তবে আরেকটা ব্যাপারে খুবই প্যাচ লেগে যায়, আমরা অনেক ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং মানসিক রোগ বা ব্যাধিকে গুলিয়ে ফেলি,
যেমন আমার মনোযোগের সমস্যা হচ্ছে, এটাকে আমি বলবো একটা মানসিক স্বাস্থ্য সমস্যা। তার মানে কিন্তু এটা নয় যে উনি কোনো একটা নির্দিষ্ট রোগে ভুগছেন। কিন্তু যদি আমি এটাকে সময় থাকতে যদি এটার জন্য আমি উদ্যোগটা নেইনি, 1 বছর 2 বছর পরে কিন্তু দেখা যাচ্ছে আমার আমি মানসিক রোগ বা ব্যাধিতে রূপান্তরিত হতে যেতে পারি। তো এই জায়গায় আমরা অনেক জায়গায় আমরা ভয় পাই, এবং সামাজিক যে স্টিগমাটা আছে এটাও আমাদের অনেক ক্ষেত্রে চিকিৎসা নিতে বাধা প্রদান করে। অনেকে আবার প্রশ্ন করেন যে আমার কি মাথায় বড় ধরনের সমস্যা, এবং সামাজিকভাবে বৈষম্যের শিকার হন। তবে আসার কথা কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছেন। উনি ফোন করেছেন, উনি তো আমাদের কাছে ফোন নাও করতে পারতেন। উনি মনের গভীরে বুঝতে পেরেছেন যে মানসিক কোনো একটা সমস্যা হয়তো বা আছে, সেই জন্য কিন্তু আমাদের হেল্প সিক করেছেন। নাও তো অন্য জায়গায় তো যেতে পারতেন, বা আইন আদালতে আগে যেতে পারতেন। এটাও কিন্তু বলা যায় আমাদের একটা অগ্রগতি। আমাদের চ্যালেঞ্জও আছে, আমাদের জনবলও যেমন নেই, আমাদের সাইকিয়াট্রিস্টের সংখ্যা হওয়া প্রতুল, সাইকোলজিস্টের সংখ্যা হওয়া প্রতুল, এবং তার বেশিরভাগ আবার ঢাকায় কেন্দ্রীভূত, যেটা আমাদের আরেকটি চ্যালেঞ্জ। আর যাও বা আছে মানে সাইকোলজিস্টও যারা কাজ করছেন যথেষ্ট প্রশিক্ষণও নেননি তারা। হ্যাঁ, এবং প্রশিক্ষণেরও কিন্তু অভাব। প্রশিক্ষণ এক্ষেত্রে আমাদের একটি জাতীয় একটি প্রতিষ্ঠান যারা ট্রেনিং এর মান থেকে শুরু করে সার্টিফিকেশন নিয়ন্ত্রণ করবেন, এখানেও আমরা একটি প্রমিতিকরণ থেকে পিছিয়ে আছি অন্যান্য দেশের থেকে, অনেক বেশি পিছিয়ে আছে। এই ক্ষেত্রে পেশাদারিত্ব অনেক ক্ষেত্রে ঘাটতি আছে, যে কারা সার্টিফাইড হবেন, তারা আসলে একজন রোগীকে ডিল করার মতন তাদের সুপারভাইজড কিনা, তারা সুপারভিশনটা নিচ্ছেন কিনা, এই বিষয়গুলোকে মনিটর করার মতন কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের এখনো তৈরি হয়নি। আমাদের এটা নিয়ে আমাদের অনেক কিছু করার সুযোগ আছে, কিন্তু সুযোগ থাকলেও মানে সেই সুযোগগুলো সেরকম করে মানে তৈরি হচ্ছে না আসলে। মানে খুবই হতাশাব্যঞ্জক, এটা আসলে এই এরিয়াটা খুব হতাশাব্যঞ্জক দেখি। এবং অনেক ক্ষেত্রে আমরা কিছু বৈজ্ঞানিক অপতথ্যের প্রভাব দেখতে পাই। কারণ একজন প্রশিক্ষিত যদি কাউন্সিলর না হন, তাহলে দেখা যাচ্ছে উনি তার খেয়াল খুশির মতন উনি একটা কি বলা যায় যেটি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয় এমন ধরনের কথা বলে ফেললে হয় কি, ওনার মাথা থেকে উনি তো আসলে অনেক গুরুত্বপূর্ণ। যিনি আমাদের কাছে এসেছেন তাদের চোখে আমরা অনেক গুরুত্বপূর্ণ মানুষ। আমাদের মুখ থেকে যদি কোনো একটা ভুল তথ্য যায়, সেটি আসলে হয়তো বের হতে তাদের 3 বছরও লাগতে পারে, হয়তো আজীবন উনি তথ্যটাই বিশ্বাস করে উনি সিদ্ধান্ত নিতে পারেন। শুধু তথ্যগত ব্যাপার না, অনেক সময় হয় কি কিছু জাজমেন্টাল কথা হয়ে যায়, এটা তো আপনারই, তো আপনি তো এটা ঠিক করতে পারেন, কেন করছেন না। নৈতিকতারও লঙ্ঘন ঘটে। যেমন আমাদের যে নৈতিকতা বিধিমালা অনুযায়ী আমরা তার নাম, গোপনীয়তা এবং তার সাথে যে যোগাযোগ এবং তার কাছ থেকে আমরা কি ধরনের সুবিধা নেব কি নেব না, এই ধরনের বিষয়গুলোর কিন্তু অনেক রকম ব্যত্যয় ঘটে, যেটা আমরা শুনতে পাই। সবকিছু হয়তো বা আসে না, কিন্তু এই ধরনের পেশাদারিত্বের ঘাটতি কিন্তু আমাদের এই সেবার মধ্যে আছে, যেটি নিয়ে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আসলে আমাদের আগা দরকার, এগিয়ে আসা দরকার। সেটাই। সো মানে মানসিক স্বাস্থ্য জায়গাটাই আসলে মানে আমরা এই অনুষ্ঠানগুলো করছি কিন্তু এই কারণেই, যে মানসিক স্বাস্থ্য সেবাটা একেবারেই প্রতুল না, মানে মানুষের নাগালের বাইরে। আরেকটা হচ্ছে যে মানে যথেষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকও মানে খুব বেশি নাই কিন্তু। তো সেখানে একটা ট্রেনও নাই, মানে ওরকম প্রশিক্ষণ প্রাপ্ত নাই, কিন্তু প্রশিক্ষণের কোয়ালিটি নিয়েও কথা আছে। ধরো আমি 6 মাসের একটা কোর্স করলাম, তারপরে আমি চেয়ার টেবিল নিয়ে বসে গেলাম, মানে 6 মাসের কোর্স করে তো আমি একজন সাইকোথেরাপিস্ট হতে পারবো। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্টারনেটে আমি একটা কোর্স করলাম বাইরে একটা দেশে, এটি করে। এবং আরেকটি খুব ভয়ঙ্কর ব্যাপার, যিনি ব্যাপারটা মনে হচ্ছে কেউ সুন্দর করে কথা বললে তিনি যেন কাউন্সিলর হয়ে যাচ্ছেন, যার কাউন্সিলিং এ কোনো রকম কি বলা যায় অনার্স মাস্টার্স কোনো জায়গায় কোনো ধরনের সম্পর্ক নেই, তারা কিন্তু দেখা যাচ্ছে দাবি করছেন, এবং দুঃখজনকভাবে অনেকে কিন্তু সেলিব্রিটি হয়ে যাচ্ছেন। এই ধরনের বিষয় আমরা বাংলাদেশে দেখছি। তবে এক্ষেত্রে আমার মনে হয় আমাদের পেশাদার সংগঠন যারা আছে, আমাদের সাইকিয়াট্রিস্টের বলি, সাইকোলজিস্টদের তো আবার আপনাদের যেমন বিভিন্ন সংগঠন আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলি, কাউন্সিলিং সাইকোলজিস্ট বলি, আমাদের মনে সবাই মিলে আমাদের একটা জায়গায় আসা দরকার। এবং আমার মনে হয় প্রত্যেকটা পেশা মিলে আমাদের একটা কমন প্ল্যাটফর্মে বোধহয় জাতীয়ভাবে আমাদের বসা দরকার। কারণ আমরা আসলে পিছিয়ে পড়ছি, এবার আমরা আমাদের সে মানুষকে মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য সেবাটা দিতে পারছি না, এবং এটা দায়টা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু শেষ পর্যন্ত আমাদের ঘাড়েই দেবেন, যদি না আমরা আজকে এখন থেকে উদ্যমী না হই। সেটাই। মানে আরেকটা জিনিস আমার কাছে লাগে যে আমরা বোধহয় খুবই মানে যেটা লজিক্যাল জায়গা থেকে হয়তো মানে অনেক সময় ভাবতে পারি না, একটু ইমোশনাল হয়ে যায় বেশি, এটাও আমার কাছে মনে হয় যে তা তো আছেই। আরেকটি বিষয় হলো যে বিষয়টা তো একটার সাথে সম্পর্কযুক্ত, মানে এটি আসলে সামগ্রিকভাবে একটি ব্যাপার। স্বাস্থ্য তো শুধুমাত্র এটি লাক্সারি নয় বা এটি বিলাসিতা নয়, এটা অধিকার মানুষের, সংবিধানে বলা আছে। একদম। আমরা দুঃখজনকভাবে আমাদের দেশের মানুষ বলি, আমরা বলি আমাদের মানুষের জীবনের দামই বা বলি,
সেখানে আমাদের একটা কি বলা যায় একটা কম ভাবার একটা ব্যাপার স্যাপার আছে, যেন আমরা মানুষই নই এবং আমাদেরকে বোধহয় এভাবে চিকিৎসা দেওয়া যায়, আমাদেরকে বোধহয় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া যায়। আমার মনে হয় এরকম চিকিৎসারই বোধহয় উপযুক্ত, এবং যে কারণে হোক আমরা বোধহয় কোথাও এটা মেনে নিয়েছি। আমি এটা অনেক আফ্রিকার অনেক দেশেও আপনি পাবেন না যে দেশে হচ্ছে সে দেশের জাতীয় একটা প্রতিষ্ঠানের হসপিটালে মেঝেতে শুয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি যে কতখানি অমানবিক এবং কতখানি মানবিক মর্যাদাকে ব্যাহত করে, এই বোধটুকু বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। একদম আমরা সামগ্রিকভাবে আমাদের সব রকম স্বাস্থ্য নিয়ে আমাদের একসাথেই কথা বলতে হবে, কোনোটি বিচ্ছিন্ন নয়। আমি শুধু মানসিক স্বাস্থ্য বললেও স্বাস্থ্য ঠিক থাকবে না, শুধু স্বাস্থ্য বললেও মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে না। দুটো বিষয়কে এক নিঃশ্বাসে আমাদেরকে ধরতে হবে, তাহলেই হয়তো আমরা ভবিষ্যতে একটা স্বাস্থ্যকর প্রজন্ম পেতে পারি। না কিন্তু রাহিনুল, আমি একটু আমার জায়গা থেকে বলবো যে শরীরের স্বাস্থ্য রোগ নির্ণয়টা যত সহজে করা যায়, কারণ অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব, মানে যাদের অনেক টাকা পয়সাও নাই তারা কিন্তু কষ্ট করে টাকা জোগাড় করে তারা কিন্তু পরীক্ষার জন্য যাচ্ছে। আমি দেখেছি যে একটা ডায়াগনস্টিক সেন্টারে আমি দেখছিলাম যে সে খুব একদম ঘেমে গেছে টাকাগুলো, সে গ্রাম থেকে এসছে, সেই টাকাগুলো বের করেছে, সে পরীক্ষার জন্য এসছে। কিন্তু আমাদের এখানে তো অনেক সময় আমরা পরীক্ষা করে তো কিছু করতে পারছি না, আমাদেরকে তো ডিটেইলে জানতে হবে। তো তার জন্য কিন্তু আরো বেশি অসুবিধা হয়ে গেছে, মানে যদি অভিজ্ঞতা এবং ভালো ট্রেনিং না থাকে। এবং আমাদের ইতিহাসটা আমাদের পরিসংখ্যানে কিন্তু হতাশাব্যঞ্জক। সর্বশেষ তথ্য 2018 সালের দিকের মাত্র শতকরা 92% মানুষ কোনো রকম মানসিক স্বাস্থ্যসেবা চিকিৎসা পানি না। মাত্র শতকরা 8% মানুষ কোনো না কোনো ফরম্যাটে কিন্তু হচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা পান। এটা 2025 সালের প্রেক্ষাপটে এটা একটা অভাবনীয় সংখ্যা। একদম, যে একটি দেশের প্রায় 92% মানুষ উনি কোনো রকম মানসিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। আরেকটি যেটা বললেন, খরচের কথা বললেন, বিশ্বব্যাংকের গবেষণায় উঠে এসছে, এটা আমাদের একটি দুর্ভাগ্য যে চিকিৎসার ক্ষেত্রে ব্যক্তিগত যে খরচের যে হিস্সা সেটি কিন্তু দেখা যাচ্ছে প্রায় 70%-এর উপর দিকে হাঁটা দিয়েছে। এটাও কিন্তু যদি আমরা বলি সংবিধানের যে আমাদের দায় যে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করব, তার সাথে কিন্তু সংঘর্ষ তৈরি করে। আমি আসলে যে জায়গায় জোর দিতে চাই, দুটো আমি এক নিঃশ্বাসেই চাই যে ফিজিক্যাল হেলথের সাথেও মেন্টাল হেলথের সম্পর্ক আছে, মেন্টাল হেলথের সাথেও ফিজিক্যাল হেলথের সম্পর্ক আছে। দুটোকে আমাদের একদম প্রাইমারি হেলথ কেয়ার যেটা আছে আমাদের বাংলাদেশের যে একদম প্রান্তিক পর্যায়ে যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, আমাদেরকে স্বাস্থ্যসেবাটা নিয়ে যেতে হবে সেই পর্যায় পর্যন্ত মানসিক স্বাস্থ্যসেবাটা। এটি ছাড়া কিন্তু আসলে সামগ্রিকভাবে কিন্তু আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে না। আমাদের দুটোকে হাতে হাত ধরে ভাবতে হবে। মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রে যদি পুষ্টি যদি নিশ্চিত না করি, ভাইস ভার্সা পরবর্তীতে কিন্তু মারও যেমন মানসিক সমস্যার হার বেড়ে যাবে, সন্তানেরও কিন্তু প্রতিবন্ধিতার সংখ্যা কিন্তু পরিমাণ বেড়ে যাবে। তা আমরা কিন্তু আলাদা না করে আমাদের সামগ্রিকভাবে একটা চিন্তা করার দরকার আছে। না, সেটাতে আমি দ্বিমত পোষণ করছি না। আমার কথা হচ্ছে যে এই মানসিক স্বাস্থ্য মানে ফিল্ডটা, ক্ষেত্রটা আসলে খুব মানে এটা খুব ধোঁয়াশা কিছু ব্যাপার থাকে আর কি, যেটা এক্সরে করে ব্লাড টেস্ট করে স্পর্শকাতর এবং স্পর্শকাতর। সেটা স্পর্শকাতর একটা বড় সমস্যা হলো সামাজিক স্টিগমা, আর একটা বড় একটা বাধা আমাদের দেশের প্রেক্ষাপটে। স্টিগমাটাও একটা বড় ব্যাপার। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, তুমি কি একটু অ্যাড করবে আজকের বিষয়টা নিয়ে? তোমাকে তো বারবার থামিয়েছি। হ্যাঁ, আমি যেটা ওই যে লাস্ট কেসের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে উনি যেমন ওনার ওয়াইফের কাছে মানে ভাইয়া যেমন বললেন যে ওনার আসলে কোনো মেন্টাল হেলথ কোনো ইস্যু হচ্ছে কিনা, তো আমি যে জায়গাটা ফোকাস করতে চাচ্ছিলাম যে ওনাকে একটু স্টেপ নিয়ে ওনার ওয়াইফের কাছে যেতে হবে, হ্যাঁ, তার সাথে একটু বসতে হবে, এবং তারপরের স্টেপটা কিন্তু এইটা যে যদি কিছু হয় তাহলে আমরা অবশ্যই প্রফেশনালসের কাছে যাব। আর আজকের বিষয়টা যেটা হচ্ছে যে এই যে অনেক ফাইট করি, তারপরে আবার একজন আরেকজনকে ছাড়া থাকতে পারি না, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে আমার একজন প্রফেশনালসের কাছে যাওয়া উচিত বা হেল্প নেওয়া উচিত। তবে মানে আসার বিষয় এটা যে এখন কিন্তু অনেক ছোটোখাটো বিষয় নিয়েও আমাদের কাছে আসে, হ্যাঁ, যেটা নাকি আগে আসতো না। সো এই ক্ষেত্রে যারা এই ধরনের জিনিসগুলো সাফার করে যাচ্ছেন তারা যদি নিজেরা একটু নিজেদেরকে একটু ইয়ে করেন, দেখেন, হ্যাঁ, যে এই জায়গাটায় তাদের বেশি মানে তাদের অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা, তাদের ফাইটিংটা বেশি হচ্ছে কিনা, সেক্ষেত্রে অবশ্যই বসা উচিত প্রফেশনালদের কাছে। না বসলে থার্ড পার্টির কাছ থেকে, যে আমরা যেমন আয়নায় চেহারাটা দেখার যে বিষয়টা, থার্ড কেউ যখন তার স্টোরিটা বলবে তখন কিন্তু উনি উপর থেকে দেখা হয় না, যে নিজেকে অবজার্ভ করা, যে আচ্ছা আমি তো এরকম করি, তখন জিনিসগুলো রিয়ালাইজ করা যায় অনেক বেশি।
আর একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাচ্ছিলাম যে এরকমটা হওয়ার পিছনে আরেকটা বিষয় ফ্যাক্টর কাজ করে, যে যদি ধরেন কারো শেয়ারিংয়ের কোনো স্ট্রং জায়গা থাকে, হ্যাঁ, যেমন হাজব্যান্ডের ঝগড়া করছে আবার মিলে যাচ্ছে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে ওয়াইফ বা হাজব্যান্ডরা তো একটু কম কথা বলে, ওয়াইফরাই দেখা যায় যে তাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে বা তাদের একটা ফ্যামিলি মেম্বার আছে, বোনরা আছে, যেখানে বলে ফেলে কথাগুলো, বলে ফেললে না ওই রেশটা কিন্তু তখন থাকে না, ওই ফাইটিংয়ের বিষয়টা থাকে না, আবার তারা এক হয়ে যায়, আবার দেখা যায় হচ্ছে যে ফাইট করে, আবার হচ্ছে দুজনকে ছাড়া চলতে পারে না আর কি। সো মানে এটাই আমি মেয়েরা একটু বেশি শেয়ার করে বলে মেয়েদের একটু ভালো থাকে কম্পারেটিভলি, ছেলেরা একটু চেপে রাখে। বলতে চাই অনেক ক্ষেত্রে উল্টোটা হতে পারে, যে যিনি মাঝখানে শেয়ার করবেন, যার কাছে করবেন, উনি কিন্তু আবার ভিলেন হয়ে যেতে পারেন, যে দুজন একসাথে হয়ে গেলেন, যিনি মাঝখানে এসেছিলেন। আরেকটি জাস্ট বলা যে স্টকহোম সিনড্রোমের কথাটা বলবো ভুলে গেছিলাম, অনেক ক্ষেত্রে কিন্তু যদিও রেয়ার, এটি চিকিৎসাতে খুব কমই দেখা যায়, এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে থাকে যে এই ধরনের একটা নির্যাতনমূলক সম্পর্কটা উনি ধরে রাখেন। আর সব কথাই বলতে গেলে এটা পার্ট অফ লাইফ, কনফ্লিক্ট ইজ এ পার্ট অফ লাইফ। এক ধরনের মানুষজন হচ্ছে তারা রিজলভ করতে পারবেন, আর জন পারবেন না। তাই বলবো যাই হোক না কেন পেশাদার জন্য সাহায্য নিন। অনেক অনেক ধন্যবাদ দুজনকে, আশা করছি আবার দেখা হবে ভবিষ্যতে। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ করতে হচ্ছে, একেবারে সময় শেষ হয়ে গেছে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে একটি মেয়ে সন্তান, মেয়ে যখন বড় হতে থাকে, তার বয়ঃসন্ধিতে কিংবা শৈশবে সে যদি মায়ের কোনো পরকীয়া সম্পর্কে জানতে পারে, তাহলে সেটি তার মানসিক স্বাস্থ্যের উপরে কী রকম প্রভাব ফেলতে পারে। একটি মেয়ে সন্তান যখন মায়ের কিছু অসুবিধাটা, মায়ের এই যে বিয়ে বহির্ভূত সম্পর্কটা সে বুঝতে পারে, তাহলে তার মনের উপরে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে সেটি নিয়ে আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।